আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা স্পেসিফিক টপিকের উপর স্পেসিফিক ডিসকাশন করব, যেটাকে আমি মনে করি এই মুহূর্তে আমাদের মার্কেটে যে কন্ডিশন এবং আমরা যে ট্রেড প্র্যাকটিস করতেছি এই জায়গাটাতে আমাদের সবচাইতে বেশি হেল্প হবে যে জিনিসটা, সেই টপিকটা হচ্ছে যেই স্টকটাতে আপনি এই মুহূর্তে প্রফিটে আছেন সেই শেয়ারটার মধ্যে কখন এবং কিভাবে আরও রিইনভেস্ট করবেন। অর্থাৎ কথাটার মানে হচ্ছে আপনি 3টা স্টক কিনেছিলেন, এর মধ্যে একটা হয়তো স্টপ লস হয়েছে বা দাম বাড়ে নাই, দ্বিতীয়টা হয়তো সামান্য বেড়েছে বাট মুভমেন্ট খুবই স্লো, তৃতীয়টা হয়তো আপনাকে একটা ভালো প্রফিট দিচ্ছে এবং দিয়ে চলেছে। তাহলে এইবার এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? যেটা নিচে আছে প্রফিট বুক করে সেই নিচে থাকা শেয়ারটাকে কিনবেন, কারণ যেহেতু এটা সস্তায় আছে, পরবর্তীতে এটার দাম তো বাড়ার সম্ভাবনা থাকবে। পক্ষান্তরে যেটা বেড়ে গিয়েছে সেটাতে তো ঝুঁকি বেড়ে গিয়েছে। ইউজুয়ালি আমরা এটাই বুঝি যে যেটাতে ঝুঁকি বেড়ে গিয়েছে অর্থাৎ দাম বেড়ে গেছে ওটা সেল করে দাও, আর যেটার দাম কম আছে ওইটাতে এসে রিইনভেস্ট করো। এটা আমাদের বেসিক থট। সো এই থটটা আসলে ঠিক কিনা এবং এটাকে প্রফেশনালি কিভাবে হ্যান্ডেল করা যায়, বুলিশ মার্কেটে কিভাবে এই সিদ্ধান্তগুলো নিয়ে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা যায়, সেটা আজকের ভিডিওতে আমরা বুঝবো। শুধু বুঝবো না, শুধু থিওরিটিক্যালি না, লাইভ ট্রেড ওপেন আছে এরকম 3টা স্টকের লাইভ চার্ট দেখিয়ে পয়েন্ট ধরে ধরে কেন, কোথায়, কিভাবে, কি কারণে হোল্ডিং বাড়ানো হচ্ছে এবং ভবিষ্যতে কোথায়, কোন পয়েন্টে কি দেখে, কি বিবেচনা করে এবং কিভাবে আপনি হোল্ডিং বাড়াতে পারেন, এই পুরা জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানো হবে। সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই পুরা প্রবলেমটা থেকে পরিত্রাণ পাবেন। আর এই প্রবলেমটা আমি আজকে ডিসকাস করব এটা বোঝানোর জন্য মূলত এই ছবিটা দেওয়া ছিল, যে বেসিক্যালি যেটা হয় যে আমরা আসলে ওয়েট করতে থাকি, আলটিমেটলি এটা রাখবো না সেল করে দিব, বুঝতে বুঝতে যখন সেল করে দেই তারপরে আসলে প্রফিটটা হয়। সো অনেকে এটা সমাধান চেয়েছেন, আজকের ভিডিওতে মূলত এই জিনিসটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আসেন, আমরা তো আসলে 3টা ফরম্যাট ফলো করি। প্রথমে হচ্ছে আমরা কনসেপ্ট বুঝি যে আমাদের প্রবলেমটা আসলে কোথায়, এটার সলিউশনটা আসলে কি, এটা হলো ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজ হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সলিউশন প্যাটার্ন থাকতে হবে, একটা ফ্লো চার্ট থাকতে হবে, একটা ডায়াগ্রাম বা স্ট্রাকচার থাকতে হবে, যেটাকে আসলে রোল মডেল ধরে আমরা ফলো করব। ওই নিয়মটার উপর বেস করে আমরা প্রত্যেকটা ট্রেডকে ওই নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করতে থাকবো। এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এবং তৃতীয় ফেজ হচ্ছে এই যে আপনি সেকেন্ড ফেজে এসে একটা নির্দিষ্ট স্ট্রাকচার বের করলেন, একটা নিয়ম বের করলেন, এই নিয়মটা আসলে মার্কেটে কাজ করে কিনা এটা তো লাইভ চেক করতে হবে। রিয়েল লাইফ মার্কেটে যে স্টকগুলো মুভমেন্ট করতেছে সেখানে লাইভ এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরতে হবে। সো আজকের ভিডিওতে 3টা পার্ট থাকবে। প্রথম পার্ট ক্লিয়ার করা হলো সমস্যাটা আসলে এইটা, সমাধানটা কি সেই সমাধানটা মুখে বললাম এবং সেটার স্ট্রাকচারটা এখন বুঝবো। সেকেন্ড ফেজটা বোঝার চেষ্টা করেন। আমাদের এখানে যেটা হয় আমাদের দেশের মার্কেটে, আমরা কোনো একটা শেয়ারে বিনিয়োগ করলে অনেক বিনিয়োগ, যদিও এই কালচারটা চেঞ্জ হয়েছে রিসেন্টলি, মানুষ প্রচুর পরিমাণে স্টপ লস ফলো করে, টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করে, অন্ততপক্ষে আমি যাদের চিনি তারা ফলো করে আর কি। তো তারা ফলো করলে আমার চলবে, বাট আমি ওইটাকে রেসপেক্ট ধরে বলতেছি আর কি। সো আগে যেটা হতো, একটা নিউজের ভিত্তিতে কিংবা একটা শেয়ার কমতে কমতে এত নিচে চলে আসছে আর কতই বা কমতে পারে, এই বেসিসে আমরা কোনো একটা শেয়ারে ইনভেস্ট করে ফেলি এবং ইনভেস্ট করার পরে আমাদের মোটিভ থাকে যে এইটা আমাদেরকে মাস্ট বি প্রফিট দিবে। কবে দিবে, কয়েকদিন পরে দিবে সেটা আমরা জানি না, বাট আমরা বিলিভ করি প্রফিট দিবে, ডাবল হবে না 4 গুণ হবে, সেটা হয়তো আমরা নিউজের বেসিসে ফলো করতে থাকি। বাট আমাদের কেনার সময় মেন্টালিটি এটা থাকে যে আমি সঠিক জায়গায় কিনতেছি, আমার প্রফিট না হওয়ার কিছু নাই, আমাকে হয়তো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সো এটা একটা রিয়েল এক্সাম্পল হচ্ছে, অনেকেই মানে গড়পড়তা আমরা মনে করি মার্কেটে কোনো একটা ভালো শেয়ার কিনুন এবং 3-4 বছর হোল্ড করুন, তাহলে আসলে জিনিসটা ভালো রিটার্ন দিবে। সো শেয়ার মার্কেটের পলিসিটা হচ্ছে শেয়ার মার্কেট 10 বছর টানা ডাউন ট্রেন্ডে বা বিয়ারিশ বা সাইডওয়েজ থাকতে পারে, আবার একটা শেয়ার মার্কেটে কোনো একটা স্টক টানা 2 থেকে 3 বছর পর্যন্ত আপ ট্রেন্ডেও থাকতে পারে। সো এটা নির্ধারিত এভাবে হয় না যে কত বছর হোল্ড করলে আপনি প্রফিট পাবেন, নির্ধারিত হয় এইভাবে যে আপনি আসলে ডাউন ট্রেন্ডের সময় কিনে যদি 3 বছর হোল্ড করেন 300 টাকা থেকে 30 টাকা আসতে পারে, আবার আপ ট্রেন্ডের সময় কিনে যদি 1.5 বছর হোল্ড করেন বা 6 মাস হোল্ড করেন 30 টাকা থেকে 150 টাকায় যেতে পারে। এই টাইমটা হচ্ছে মার্কেটের ট্রেন্ডের সাথে নির্ধারিত হয়, গড়পড়তা 3 বছর, 5 বছর, 1 বছর এইভাবে নয়। সো এইটার ফ্লোচার্টটা কীভাবে হবে বা স্ট্রাকচারটা কীভাবে হবে, আমরা যে জায়গাটায় ভুল করি, আমরা ওভার কনফিডেন্সের কারণে একটা শেয়ার ধরেন 100 টাকা থেকে কমতে কমতে 25 টাকায় আসছে, আসার পরে এটা বাড়া শুরু করছে, অনেক দিন ধরে আপ ডাউন করতেছে, আমরা বুঝতেছি এটা অ্যাকুমুলেশন জোন, এখানে কালেকশন হচ্ছে, এরপরে শেয়ারটা বাড়বে। সো আমরা একদম সস্তায় পাচ্ছি, বটমে পাচ্ছি, কিনে ফেলি, পরবর্তীতে কোনো কারণে যদি প্রাইস একটু ফল করে তাহলে আমরা এভারেজ করব। এটা ভুল টেকনিক না, আমি বলছি না এটা ভুল। যদি এটা ব্লু চিপ শেয়ার হয় এই কনসেপ্ট ঠিক আছে, বাট যদি আপনি ট্রেডিংয়ের কনসেপ্টে বলেন,
সবসময় মনে রাখবেন, শেয়ার মার্কেটে ট্রেডিং শেয়ারের বটমের কোনো বটম নাই, টপের কোনো সিলিং নাই। অর্থাৎ একটা শেয়ার 30 টাকা থেকে 300, 350, 500 টাকা হতে পারে, একটা শেয়ার 300 টাকা থেকে কমে 30 টাকাতেও আবার ব্যাক করতে পারে। কারণ ট্রেডিং শেয়ার কিন্তু আপনার ফান্ডামেন্টাল বেসিসে বা ইন্ট্রেনজিক ভ্যালুর কারণে মুভমেন্ট করে না, সাপ্লাই ডিমান্ডের কারণে মুভমেন্ট করে। ইপিএসও সেখানে মুখ্য ফ্যাক্টর না। সো এই সাপ্লাই ডিমান্ডটা যখন সাপ্লাইয়ের দিকে থাকবে তখন সে ফল করবে, যখন ডিমান্ডের দিকে থাকবে তখন সে বাড়বে। মূল কথা হচ্ছে এইটা। সো আমরা এই কনসেপ্টে প্রাইস যখন ডাউন ট্রেন্ডে আছে কখনোই কোনো শেয়ারে ট্রেডে এন্ট্রি নিব না। ইভেন যখন এটা সাইডওয়েজ মোমেন্টাম ক্রিয়েট করছে, মনে হচ্ছে অ্যাকুমুলেশনে আছে, বটমে আছে, এই সময়গুলোতে আমরা কোনো সময় ট্রেডিংয়ের জন্য এন্ট্রি নিব না। আমরা অবজার্ভ করবো, ওয়াচ লিস্টে রাখবো, বাট বটমের কোনো বটম নাই, এই কথাটা আমরা মাথায় রাখবো। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে একটা শেয়ার যখন এই ধরনের সাইডওয়েজ মুভমেন্ট থেকে বের হয়ে ওপরের দিকে উঠে প্রিভিয়াস সুইং হাইটাকে পার করে একটা সুইং তৈরি করে এখান থেকে রিভার্সাল দিবে, তখন আমাদের ট্রেডটা প্রথম শুরু হবে। এই লেভেলের আগে ট্রেডের কোনো এন্ট্রি নাই, এখানে ট্রেডের এন্ট্রি হবে না, এরকম এন্ট্রি হবে না, এই জায়গায় এন্ট্রি হবে না। নিচে এসে যখন রিভার্সাল করবে এবং প্রিভিয়াস সুইং হাইটাকে আগে পার করতে হবে, প্রিভিয়াস এই যে ডাউন ট্রেন্ডের যে অংশটা ছিল এই প্রিভিয়াস সুইং হাইটাকে প্রথমে পার করতে হবে, এরপরে নিচে এসে যখন রিভার্সাল দিবে 50%, 61% বা 70% রিট্রেসমেন্ট মেপে এখানে কোনো প্রপার এন্ট্রি ক্যান্ডেল পেলে আমরা এন্ট্রি করব। যদি এখানেও আপনি মিস করে যান, আপনি এইখানে স্ট্রাকচার যখন ব্রেক করে তখন এন্ট্রি করতে পারেন, বাট এখানে এন্ট্রি করতে পারলে বেটার। এখন আপনি যখন কিনবেন তখন আপনার করণীয় কি? যখন কিনবেন তখন আপনার মূল কাজ হচ্ছে স্টপ লস ডিফাইন করে কেনা। যখন আপনি এই স্টকটা কিনতেছেন আপনার স্টপ লস থাকতেছে এই জায়গায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এখানে তো দাগ দিয়ে আপনি স্টপ লস দেখাচ্ছেন, বুঝতে খুব সহজ হচ্ছে, কিন্তু যখন একটা রিয়েল টাইম চার্ট ওপেন হয়, কোনো একটা স্টকের মুভমেন্ট হয় মার্কেটে, তখন আসলে এত ইজিলি স্টপ লস পয়েন্টটা বোঝা যায় না। সো ওইটা আমি রিয়েল চার্টে দেখাবো। আপনাদেরকে 3টা স্টকের উদাহরণ দেওয়া হবে যেটা লাইভ ট্রেড ওপেন আছে এই মুহূর্তে, ওখানে আমরা কিভাবে ফলো করব, কিভাবে আপনারা ভবিষ্যতে ফলো করতে পারেন, পুরো জিনিসটা লাইভ বুঝাবো, তখন আপনি এই জিনিসটাও ক্লিয়ার হয়ে যাবেন। সো প্রথমে কেনার আগে আমাদের কাজ হচ্ছে ওভার কনফিডেন্স না হওয়া যে আর নিচে নামবে না, নামতেই পারে নিউজ আসলে বা যে কোনো কারণে। ধরেন স্কোয়ার ফার্মা, এখন স্কোয়ার ফার্মারও যদি একটা হঠাৎ করে নিউজ আসে যে তার মেইন কারখানায় আগুন লাগছে, অকারণেই কিন্তু প্রাইস ফল করবে, হয়তো ভবিষ্যতে আবার রিকভার করবে। সো শেয়ার মার্কেটে কোনো কিছুর আসলে গ্যারান্টেড কোনো কিছু নাই। সো আমরা ধরে নিব না যে আর নামতে পারবে না। সো প্রথম কাজ হচ্ছে কেনার সময় স্টপ লসটা যাতে ছোট থাকে, 3, 4, 5, 6, 7% মধ্যে লিমিটেড থাকে, সেইটাকে বিবেচনায় রেখে প্রথমে এন্ট্রি করা। এরপরে আমাদের কাজ হচ্ছে স্টপ লসটাকে ট্রেইল করতে থাকা। কিভাবে আপনি স্টপ লসটা ট্রেইল করবেন? যদি আপনি স্টপ লস পাশে বিনিয়োগ লিখে সার্চ দেন ইউটিউবে, তাহলে আপনি দেখবেন প্রথমেই আসলে এই ভিডিওটা চলে আসবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আগেই বুঝিয়েছি যে কিভাবে স্টপ লস ট্রেইল করতে হয়। সো স্টপ লস ট্রেইলটা আজকে আর আলোচনা করছি না, আজকে বোঝাবো কোথায় কিভাবে আমরা হোল্ডিং বাড়াবো। যদি স্ট্রাকচারে আসেন তাহলে আমরা এই স্ট্রাকচার ব্রেকআউট করলে এই ব্রেকআউটের সময় এন্ট্রি বাড়াবো না, আমরা ওয়েট করব সুইং হাই তৈরি করা পর্যন্ত, সুইং লো তৈরি করে যখন আবার রিভার্সাল দিবে এইখানে আমরা হোল্ডিং বাড়াবো। আমরা কখনোই ব্রেকআউটে হোল্ডিং বাড়াবো না। এই জিনিসটাই আমরা প্রত্যেকটা সুইংয়ে কন্টিনিউ করতে থাকবো। কিভাবে কন্টিনিউ করব? লেটস সে এখানে আপনি 10,000 পিস স্টক কিনেছিলেন, স্টকটা এখানে উঠতে উঠতে প্রফিটে উঠে গেছে। কত প্রফিটে উঠছে, কত টাকার আপনি কিনছেন, কত টাকার আপনি সেল করবেন, সেগুলো আলাদা ব্যাপার। বাট মূল বিষয়টা হচ্ছে যখন সে পরবর্তী সুইং তৈরি করবে এবং পরবর্তী সুইং তৈরি করে রিভার্সাল করে এখান থেকে আসবে, তখন কিন্তু আপনার স্টপ লসটা এটা থাকছে না, তখন কিন্তু আপনার স্টপ লসটা চলে আসতেছে ঠিক এই পজিশনটাতে। তার মানে এখন আবার আপনি নতুন করে যদি 10,000 শেয়ার কিনেন, অনেকে এই জিনিসটা খেয়াল করি না যে এই 10,000 শেয়ারের স্টপ লস কিন্তু এটা না, এই 10,000 শেয়ারের স্টপ লস পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এখন যদি আপনার এখানে 5-7% স্টপ লস থেকেও থাকে, এই 5-7% স্টপ লস যদি আপনার হিট করে, লসও হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার প্রফিট থেকে এই জিনিসটা যাবে, কারণ আপনি ইতিমধ্যে এই অংশটা প্রফিটে আছেন। সো এইটুকু যদি রিভার্স ব্যাগে সেটা কাটাও চলে যায়, তাহলে আপনার এই 10,000 অংশে যে প্রফিটটা ছিল সেই প্রফিটটাই শুধু যাবে। তার মানে আপনি কিন্তু নতুন করে রিস্কের মধ্যে পড়লেন না। সেমভাবে পরবর্তী সুইংয়ে যখন আপনি চিন্তা করবেন আপনার স্টপ লস হবে কিন্তু এইটা, বোঝার চেষ্টা করেন। এবং এটা কিন্তু শুধু নতুন কোয়ান্টিটির অংশটুকুর স্টপ লস হবে না, পুরা হোল্ডিংয়ের স্টপ লসই কিন্তু তখন এইটা। সো এরপর যদি কোনো কারণে রিভার্স ব্যাক করে, এতটুকু প্রফিট আপনার আগে থেকেই আছে, এতটুকু থেকে শুধু এতটুকু যাবে। তার মানে 20% প্রফিট থেকে 5-6% প্রফিট কমবে, বাট আপনি কখনোই কিন্তু লসে পড়বেন না। এবার এই জিনিসটা আমরা একটু রিয়াল চার্টের মধ্যে বোঝার চেষ্টা করব। আর এইখানে হোল্ডিংটা আপনারা কিভাবে বাড়াবেন, কোন পজিশনে কত সংখ্যায় কিনবেন, এই জিনিসটা বোঝার জন্য আপনারা চাইলে
প্রবিং অ্যান্ড পিরামিড স্ট্র্যাটেজি এইটা লেখে বা প্রবিং অ্যান্ড পিরামিড বিনায়ক লেখে যদি সার্চ দেন সর্বপ্রথম আমার ভিডিওটা চলে আসবে। মানে সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি কোন টপিক জানতে চান সেই টপিকটা লিখে পাশে একটা স্পেস দিয়ে বিনিয়োগ লেখে এন্টার দিবেন। আমার চ্যানেলে যদি ওই টপিকের ওপর কোনো ভিডিও দেওয়া থাকে, সেটা 1 বছর আগের হোক, যেমন এটা আমি 3 বছর আগে দিয়েছি, অনেকে হয়তো দেখেছেন বা অনেকে হয়তো দেখেন নাই। সো এখানেও কিন্তু তখনই দেখানো ছিল যে কিভাবে আসলে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হয় প্রফেশনালি। সো এই 2টা ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আসেন লাইভ এক্সাম্পলের বেলায়। আমরা এই সিলভা ফার্মাটা আমরা কিন্তু 11 টাকা থেকে ফলো করছি। আমরা বলতে আমি এবং আপনি ইউটিউব ভিডিওর থ্রুতে, আমরা বলতে এইখানে কোনো আলাদা গ্রুপ, কোনো ট্রেনিং, কোনো পেইড গ্রুপ এরকম কোনো কিছু না। ইউটিউব ভিডিওতে 11 টাকা থেকে আমরা সিলভা ফার্মাটাকে ফলো আপ করছি প্রতি সপ্তাহে একবার করে, এবং প্রত্যেকবার এখান থেকে যখন উপরে উঠছে আমরা স্টপ লস এখানে উঠাইছি, এখান থেকে যখন উপরে উঠছি স্টপ লস এখানে উঠাইছি। পূর্ববর্তী সময়ে এই সবুজ ক্যান্ডেলের নিচে স্টপ লসটা ছিল। গত সপ্তাহে আমরা 13 টাকা 10 পয়সা স্টপ লসটাকে রেখে হোল্ড করার জন্য ঠিক এই জায়গায় বলা ছিল যে প্রফিট দেওয়ার জন্য রেডি আছে। এবার আপনি নিতে পারবেন কি না, আপনি ওয়েট করবেন কি না, এটা আপনার হাতে। সো আজকে যদি আমরা ওই স্টকটার কন্ডিশন দেখি, সিলভা ফার্মা আমাদের প্রথম টার্গেট, আবারও বলছি 16 টাকা 30 পয়সা মূল টার্গেট না, 16 টাকা 30 পয়সা প্রথম টার্গেট, এবং গতদিন এই স্টকটা প্রথম টার্গেট হিট করেছে। এই ভিডিওর পরে ঠিক আগামী 4-5 কর্মদিবসের মধ্যে আমরা টার্গেটটা পেয়ে গেলাম। এবার পরবর্তী করণীয় কি? এখানে করণীয়টা ডিফাইন হবে হচ্ছে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে। আমি ক্যারেক্টারিস্টিক্সগুলো বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে কোনটা আসলে আপনার সাথে ম্যাচ করে। একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু এই ধরেন ট্রেডিং শেয়ার ট্রেড করে না। অনেকে স্কয়ার ফার্মা, অলিম্পিক এই ধরনের শেয়ারে ইনভেস্ট করে লং টার্ম ওয়েট করতে বা ডিভিডেন্ড নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ডেফিনেটলি তারা তাদের জায়গায় ঠিক আছে। অনেকে আছে গ্যাম্বলিং শেয়ারে নিউজের বেসিসে ট্রেড করে, ডাবল রিডাবল হওয়া পর্যন্ত হোল্ড করে। চাই না কয়জন হোল্ড করতে পারে, বাট তারা তাদের লজিকে হয়তো বা ঠিক আছে। বাট আমি বা আমার সাথে যারা আমাকে ফলো করতেছেন, আমি তাদের ক্ষেত্রে মনে করি যে আমরা আসলে টেকনিক্যাল রুলের উপর বেস করে টেকনিক্যালি ট্রেড করার চেষ্টা করি। এবং যেহেতু আমরা টেকনিক্যালি ট্রেড করার চেষ্টা করি, আমাদের পুরা বেসটা হচ্ছে টেকনিক্যাল চার্ট। এবং টেকনিক্যাল চার্টের ভিত্তিতে যখন ট্রেড করব, সেখানে এ ক্যাটাগরি ফান্ডামেন্টালও থাকবে, বি ক্যাটাগরিও থাকবে। মার্কেটে যখন জেড এর সংখ্যা বেড়ে 100-তে চলে যাবে, তখন কিছু জেড এর শেয়ারও ঢুকতে পারে। কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি যেটাই হোক না কেন, প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে কিন্তু স্টপ লস ডিফাইন করি, এবং সেই ডিফাইন করা স্টপ লসটার পরিমাণ হতে হবে 5-7%-এর মধ্যে। কখনোই 10%-এর উপরে কখনোই স্টপ লস ডিফাইন করা যাবে না। প্রয়োজনে সেটা কিনবো না, অন্য অপশনে চলে যাব। তার মানে আপনি যে শেয়ারই কিনেন না কেন, আপনার রিস্কের লেভেল কিন্তু একই সমান। এখানে ভয় পাওয়া এ ক্যাটাগরির বেলাও যতটুকু, বি ক্যাটাগরির বেলাও ততটুকু। সো আপনি যেই ব্যক্তি 11 টাকা থেকে কিনে 16 টাকা 30 পয়সা পেয়েছেন, সে অলরেডি 50% প্রফিটে আছেন। এখন আপনি যদি মনে করেন যে 2 মাসের মধ্যে 50% প্রফিট ইজ মোর দ্যান মাই এক্সপেকটেশন, আমি ইতিপূর্বে এরকম 50% প্রফিট সহজে করিই নাই, আপনার এইখানে পরে কি হবে চিন্তা করা উচিত না। আপনার উচিত এই শেয়ারটাকে 16 টাকা 30 পয়সা থেকে নিয়ে 18 টাকা 30 পয়সার রেঞ্জের মধ্যে আপনার মন যখন যেভাবে কমফোর্ট ফিল করে সেভাবে সেল করে দেওয়া। এইটা টার্গেট রেঞ্জ, অর্থাৎ আপনি টার্গেট রেঞ্জে পৌঁছে গেছেন, আপনি কবে কত পার্সেন্ট সেল করবেন, পুরাটা না হাফ, এটা আপনার উপর। এটা গেল একটা ক্যাটাগরির পিপলদের কথা। দ্বিতীয়, আমি আসলে এক্সপার্ট হয়ে গেছি, আমি ট্রেডিংয়ে অভ্যস্ত, আমার লাভ দেখলে পালস হার্টবিট লাফালাফি করে না, লস হইলেও আমি অত বেশি পাজলড হই না, আমি ম্যানেজ করতে পারি বা আমি ম্যানেজ করতে পছন্দ করি। তাদের ক্ষেত্রে জিনিসটা যেভাবে কাজ করবে, এই জিনিসটাই যদি আপনি ফলো করেন, এই জিনিসটা আপনি এখান থেকে এই পর্যন্ত অলরেডি উঠে গেছেন, এবং উঠতে উঠতে আপনার 50% প্রফিট হয়ে গেছে। এখন যদি এই শেয়ারটা এ পর্যন্ত নামে, তাহলে আপনার এই 50% প্রফিট থেকে 15% প্রফিট কমে যাবে, অর্থাৎ 35% প্রফিট অবশিষ্ট থাকবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি কি আসলে 35% প্রফিটে যদি আমার 50% প্রফিট যদি কমে গিয়ে 35%-এ নেমে আসে, তাহলে আমি সেটা মানতে পারবো কিনা? যদি আমি মানতে পারি তাহলে আমার সিদ্ধান্ত হবে একরকম, যদি আমি না মানতে পারি তাহলে আমার সিদ্ধান্ত হবে আরেক রকম। ভিডিওর এই পর্যায়ে আমি ধরে নিচ্ছি আপনি 50% প্রফিটকে 35% প্রফিটে নামতে দেখতে রাজি আছেন, কারণ আপনি চান এই স্টকটা আপনাকে ডাবল রিটার্ন দেখ, অর্থাৎ 2x রিটার্ন দেখ। সেই ক্ষেত্রে শুধুমাত্র পরবর্তী পরামর্শগুলো আপনার কাজে রাখবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে আগেই বলা হয়েছে যে এটা সেল জোন।
এখন এই শেয়ারটার ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে এইখানে তো ডেফিনেটলি সে কিছুটা সময় নেবে, আপ ডাউন কিছু প্রফিট টেক হাবিজাবি হবে, কতদিন সময় নেবে আমি জানি না, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটা জানা সম্ভব না। দুইটা ঘটনা ঘটতে পারে, এই জোন থেকে মার্কেট যদি কন্টিনিউয়াসলি বুলিশ থাকে আগামী দিনগুলোতে, ফার্মাসিউটিক্যাল সেক্টর যদি ভালো করে, এই শেয়ারটা ব্রেকআউট করে ফেলতে পারে, ব্রেকআউট করে 18 টাকা পার করে যেতে পারে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই 16 টাকা 18 টাকার রেঞ্জে আপ ডাউন করাকালীন সময় যদি মার্কেটে বিয়ারিশনেস আসে, এক সপ্তাহের জন্য যদি আসে, 3 দিনের জন্য যদি আসে, এখান থেকে প্রাইস কারেক্ট হইতে পারে, কারণ এটা একটা প্রপার সাপ্লাই জোন, এখান থেকে কারেকশন হইলে হতেই পারে। বাট আমরা বিলিভ করি টেকনিক্যাল নিয়ম অনুযায়ী এই শেয়ারটা যদি সত্যি সত্যি উপরের দিকে যেতে হয়, তাহলে এই শেয়ারটা নতুন করে সুইং লো তৈরি করবে না। এবং বর্তমানে এই শেয়ারটার সুইং লো হচ্ছে এইটা 12 টাকা 80 পয়সা, বাট ক্লোজিং বেসিসে ধরলে 13 টাকা 10 পয়সা ধরা যায়। সো আমরা স্টপ লসটাকে অপরিবর্তিত রাখবো, কারণ দেখেন এইখানে স্টপ লস উপরে তুললে সেটা আর প্রফেশনাল অ্যাপ্রোচ হবে না, কারণ ওখান থেকে এইখানের মাঝখানে কোনো ধরনের কোনো সুইং নাই। যেহেতু কোনো ধরনের কোনো সুইং নাই, তাহলে এখানে আপনি স্টপ লস উপরে তোলা মানে হচ্ছে আপনি খামখেয়ালি করে নিজের মন মর্জি অনুযায়ী, মানে জাস্ট কোনো যুক্তি ছাড়া উপরে তুললেন। সেইটা তো আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে নিয়ম অনুযায়ী কাজ করা। এখন যদি আপনি ডাবল করতে চান এবং সেই ধরনের মেন্টালিটি আপনি হোল্ড করেন, তাহলে আমাদের করণীয় হচ্ছে এই জোনে গেলে প্রথমে কিছু হইলেও প্রফিট টেক করা, আপনার মেন্টালিটির উপর বেস করে। এটা 30% টেক করবেন না 70% টেক করবেন, এটা আপনার ব্যাপার। এবার যদি ব্রেকআউট করে, ওয়েট করেন, এইখানে কখনো এন্ট্রি না। আই রিপিট, এইখানে কখনো এন্ট্রি না। এখানে এন্ট্রি করলে মাঝে মাঝে ট্র্যাপড হয়ে যাবেন। কিভাবে ট্র্যাপ হয় একটু পরেই দেখাচ্ছি লাইভ মার্কেটের এক্সাম্পল দিয়ে। এরপরে যখন ডিটেলস দিবে, এইটা নিচে কোন পর্যন্ত নামে, এই পর্যন্ত না, এই পর্যন্ত না, এই পর্যন্ত ওয়েট করেন। সুইং লো তৈরি করে যখন রিভার্সাল দিবে, সেটা 18 প্লাসেও যদি কেনা লাগে কোনো সমস্যা নাই। এইখানে আপনার দ্বিতীয়বার নতুন করে আপনি আবার এন্ট্রি নিতে পারবেন, যে এন্ট্রিটার ক্ষেত্রে আপনার স্টপ লস হবে ওই সুইং লো এর নিচে। আর যদি এখান থেকে প্রাইস রিজেক্টেড হয়, আবার ওয়েট করেন, 13 টাকা 10 পয়সার নিচে গেলে ডেফিনেটলি ফুল সেল। সেই ক্ষেত্রে আপনি 11 টাকায় কিনছেন, আপনার ওই যে 20% প্রফিট থাকবে, বাকি 20% চলে যাবে। এগ্রি, আবারও বলছি। বাট এতদূর নাও নামতে পারে, বাজার ভালো থাকলে এতদূর নামার কোনো সম্ভাবনা নাই। সো রিভার্সাল যদি করে, ওই রিভার্সালের লোতে স্টপ লস ধরে আপনি আবার কোয়ান্টিটি বাড়াতে পারবেন। এখানে যদি আপনি 50% সেল করে দিয়ে থাকেন, যদি ঘটনা এইটা ঘটে, এখানে রিভার্সাল গেলে এইখানে আবার আপনি 50% কোয়ান্টিটি মানে বাড়াতে পারবেন। ইভেন ধরেন আপনি 50% সেল করে ফেলছেন, এরপর বেড়ে গেছে, আফসোস করার কিছুই নাই। পরবর্তী সুইংগুলোতে ওই 50% কোয়ান্টিটিকেই আপনি এন্ট্রি করতে পারবেন। তার মানে এন্ট্রি করার দুইটা নতুন অপশন থাকতেছে। এবং যদি কন্ডিশনটা বুঝবেন, যদি মার্কেট আপ ট্রেন্ডেই থাকে ওই সময় পর্যন্ত, তাহলে এই শেয়ারটার পরবর্তী টার্গেট হতে পারে 25-26 টাকা রেঞ্জে। আবারও বলছি 25-26 টাকা রেঞ্জে। বাট এই মুহূর্তে এই শেয়ারটা কোনোভাবেই এন্ট্রি লেভেলে নাই, কথাটা বুঝছেন। এখন কিন্তু এখানে শেয়ারটা কোনোভাবেই, কোনো লজিকেই এন্ট্রি লেভেলে নাই। অপশন দুইটা, একটা হচ্ছে সাপ্লাই জোন পার করে ব্রেকআউট করে নিচের দিকে আবার আসতে হবে, তারপর উপরে যখন উঠবে এইখানে এন্ট্রি, অথবা আরেকটা হচ্ছে সাপ্লাই জোন থেকে প্রাইস ফল করবে, রিজেক্টেড হয়ে নিচে আসবে, এসে যখন রিভার্সাল করবে তখন এন্ট্রি। এন্ট্রি পয়েন্ট, তার মানে দুইটা অপশন আছে শুধু, একটা এন্ট্রি পয়েন্ট এটা, একটা এন্ট্রি পয়েন্ট এটা। আদারওয়াইজ এইখানে কিন্তু অন্য কোনোভাবে এন্ট্রি নিলে আপনি বিপদে পড়ে যাবেন। এইটা ছিল একটা উদাহরণ, একটা ওয়ে অফ থট, যেটার মাধ্যমে আমি আপনাকে একটা সাইড বোঝানোর চেষ্টা করলাম। এবার আসেন দ্বিতীয় সাইডে। আমি আপনাদেরকে নাহি ক্যাপ সেই 16 টাকার পর থেকে মাঝে মাঝে আপডেট দিয়ে যাচ্ছি। ব্যক্তিগতভাবে এই শেয়ারটাকে 16 টাকায় পিক করার একটা অপরচুনিটি পেয়েছিলাম, এবং অনেস্টলি স্পিকিং এই শেয়ারটাকে এখন পর্যন্ত হোল্ড করে রাখতে পারি নাই। এই শেয়ারটাকে ঠিক এই ক্যান্ডেলে 27 প্লাসে সেল করা হয়েছিল, এবং ফেসবুকে আপডেটও দেওয়া আছে সেই জিনিসটা, আরও 2 মাস আগের আপডেট চেক করলে পেয়ে যাবেন। সো 16 টাকা থেকে 27 টাকা পর্যন্ত ট্রেড করা হয়েছিল। পরবর্তীতে কি ঘটছে? পরবর্তীতে শেয়ারটা কিন্তু আলটিমেটলি 37-38 টাকা পর্যন্ত উঠছে। বাট আবারও বলছি, এই জায়গাটা থেকে 27 টাকার পরে 37 টাকা পর্যন্ত এই যে আরও 10 টাকা বাড়ছে, এই অংশটাকাতে আমি এই শেয়ারটার মধ্যে ট্রেড করার অপরচুনিটি পাই নাই। আসেন কেন পাই নাই, যুক্তি থাকতে হবে, মানে এমনিই পাই নাই ব্যাপারটা এরকম না। যখন এই শেয়ারটা এখান থেকে নিচে নামা শুরু করছে, এখানে সেল ভলিউমটা অনেক হাই ছিল। নতুন করে যদি এই শেয়ারের মধ্যে হাই ভলিউম তৈরি না হতো, তাহলে এই শেয়ারটা এই টপটাকে পার করতে পারতো না। এই টপটা পার না করে এই শেয়ারটা আরও নিচে চলে আসার একটা রিস্ক ছিল। সো আমার ক্ষেত্রে টেকনিক্যাল রুল আমাকে বলছিল, এই যে নিচে আসতেছে, এই যে এবার উপরে উঠতেছে, উঠতে দাও, ওয়েট করো, যতদিন পর্যন্ত উপরে উঠে উইথ লো ভলিউম, ততদিন পর্যন্ত তুমি শিওর না যে এই শেয়ারটাকে এই হাইটাকে পার করবে, নাকি এই শেয়ারটা আবার 27-28 টাকায় গিয়ে ডাবল টপ করে নিচে পড়ে যাবে। দেখেন এখানে কিন্তু লো ভলিউম, এই ভলিউমের রেসপেক্টে, এই 3টা ভলিউম বারের রেসপেক্টে এই পুরো অংশটা লো ভলিউম। তার মানে এইখানে আমি আনসার্টেনিটির মধ্যে আসি, শেয়ারটা ব্রেকআউট করবে কি করবে না আমি জানি না।
বাট যখন এই ব্রেকআউটটা হলো এবং এই ভলিউমগুলো জেনারেট হওয়া শুরু করলো, এখানে একটা দুইটা ভলিউম দেখার সাথে সাথে কিন্তু আপনার কনফার্ম হয়ে গেলাম যে এখন এই শেয়ারটা প্লে করবে। কিন্তু খেয়াল করেন এই ক্যান্ডেলের পরে আমি কোথায় এন্ট্রি নিব? আমি এক্সপার্ট না হইলেও আমি তো মোটামুটি বুঝি। এখন প্রশ্ন হচ্ছে এই ক্যান্ডেলের মাঝখানে আমি কোথায় এন্ট্রি নিব? যদি আমি এখানে এন্ট্রি নেই, স্টপ লস কোথায়? যদি আমি এখানে এন্ট্রি নেই, স্টপ লস কোথায়? আমি তো দেখতে পাচ্ছি সুইং লো হচ্ছে এই যে উপরে উঠছে, এই যে নিচে নামছে, এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নিচে অর্থাৎ 21 টাকার আশেপাশে হচ্ছে স্টপ লস। এখন এই 21 টাকায় স্টপ লস রেখে আমি তো 31 টাকায় এন্ট্রি করতে পারবো না। টেকনিক্যাল রুল আমাকে সেটা অ্যালাউ করে না। এটা জাঙ্ক শেয়ার হোক, এটা ভালো শেয়ার হোক, এটা স্ট্রং ফান্ডামেন্টাল ব্লু চিপ শেয়ার হোক, আমি আমার রুলের বাইরে এর মাঝখানে কখনোই কোনো এন্ট্রি করতে পারবো না। দ্যাটস ওয়াই এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত শেয়ারটা উঠছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি এবং ওয়াচ লিস্টে রাখছি। আমি ওয়েট করতেছিলাম কবে এই লেভেলটা থামে এবং থেমে আবার এরকম একটা সুইং তৈরি হয় এবং সুইং তৈরি হয়ে রিভার্সাল দেয়। সেই রিভার্সালের কনফার্মেশনের সময় আমি নতুন করে আবার এন্ট্রি করব এবং যেটা ভেবেছিলাম সেই অনুযায়ী এই সুইংটাকে ফলো করে এই সুইংয়ের লোতে এই সবুজ ক্যান্ডেল আসার পর 31 টাকা 70 পয়সায় স্টপ লস ধরে এক্স্যাক্টলি ভ্যালু যদি বলি 32 টাকা 30 বা 40 পয়সাতে আমি ব্যক্তিগতভাবে পরবর্তীতে আবার এন্ট্রি করছি, প্রায় 1 টাকা 70-80 পয়সার মতো স্টপ লস রেখে। যদি পার্সেন্টেজে আসেন ওই সেই 5%-এর আশেপাশে একটা স্টপ লস ভ্যালু, যেটা আমি ব্যক্তিগতভাবে ফলো করি। করার পরে এই শেয়ারটা পরবর্তীতে আমার টার্গেট জোন আপনার আগেই গত ভিডিওতেই দেখছেন 45 থেকে 50 জোনে গেলে আমি ফার্দার ফলো আপ দিব। যাবে কিনা আমি জানি না, আমি অনেস্টলি বলতেছি এটা যাবে, আমি গ্যারান্টি দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। কিন্তু এটা আমি জানি যে আমার ওই যে 5% যে লসের জায়গাটা আছে, কোনো কারণে যদি মার্কেট ফল করে আমি 31 টাকা 70 পয়সার নিচে চলে গেলে সেল করে দিব। তার মানে এই স্টক কত বাড়ছে আমার দেখার টাইম নাই। আমার ব্যাপার হচ্ছে আমি যদি এইখানে কিনতাম তাহলেও আমি 5% স্টপ লস রেখে কিনতাম, আমি এখানে কিনছি তাও আমি 5% স্টপ লস রেখেই কিনেছি। কিন্তু খেয়াল করেন উপরের দিকে আমি যদি এই 32 টাকা থেকে সত্যি 50 টাকা পাই, আমি কিন্তু 18 টাকা পাওয়ার একটা স্কোপ আমার হাতে রেখেছি। আমি পাবো কিনা জানি না, ওইটা মার্কেটের উপর, সবসময় ওই জিনিসটা মার্কেটের উপর। কিন্তু আমার স্কোপ হচ্ছে লস হলে 5% হবে, আর যদি প্রফিট হয় 18 টাকা, তার মানে 3 6 18, 3 টাকা করে 6 গুণ প্রফিট, আর লস হওয়ার জায়গায় 1, তার মানে 1:6 রিস্ক রিওয়ার্ড রেশিওতে আমি এখানে অপরচুনিটি এক্সপ্লোর করতেছি। এবার আসেন লাইভ বর্তমান কন্ডিশনে যদি আমি আসি, তাহলে এই শেয়ারটা আমি এন্ট্রি করার পরে আমার কেনা দামের নিচে আর নামে নাই। আমার কেনা দাম যে জায়গায়, ওই যে বললাম 32 টাকা, 32 টাকা না, আমার কেনা দাম হচ্ছে 34 টাকা 30 পয়সা, আমি ভুল বলছি, 34 টাকা 30 পয়সা, এবং এই স্টকটা 34 টাকা 20 পয়সা পর্যন্ত সর্বনিম্ন নেমেছিল। আসলে আমাকে লস দেখতে হয় নাই, আমার কেনা দাম পর্যন্ত এসে উইক তৈরি করে উপরে উঠেছে। এইবার যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এইবার কিন্তু আমার স্টপ লসটাকে আমি উত্তীর্ণ করে 34 টাকা 10 পয়সায় নিয়ে আসছি। এবার খেয়াল করেন আমার কেনা 34 টাকা 30 পয়সা, আমার স্টপ লস 34 টাকা 10 পয়সা। এবার যদি এই শেয়ার কোনো কারণে ফল করে, ইন্ডেক্স পড়ে যায়, নেগেটিভ নিউজ আসে, রাষ্ট্রে সমস্যা হয়, যে কোনো ঘটনা ঘটে, ইরানে হামলা হয়, যাই হোক, আলটিমেটলি এই শেয়ারটা যদি ফল করে 34 টাকা 10 পয়সার নিচে গেলে আমি সেল করে দিব। ধরেন আমি সেল করতে গিয়ে 34 টাকা 10 পয়সায় সেল করতে পারি নাই, আমি 33 টাকা 90 পয়সায় সেল করতে পারছি, ওইটুকু তো পারবো। আমি তো আর লাখ লাখ শেয়ার কিনি না, আমি হাজারে হাজারে শেয়ার কিনি, সো ওইটুকু আমি সেল করতেই পারবো। তাহলে আমার এখন রিস্কের জায়গা কত? ওই 30 পয়সা 20 পয়সা বা কমিশন সহ 50 পয়সা। এভাবেই আপনি আপনার পজিশন ইনক্রিজ করতে পারেন। এবং আমি যেহেতু এইখানে কিনছিলাম, এবার যখন রিটেস্ট করে এইখান থেকে রিভার্সাল নিছে, আমার স্টপ লস কিন্তু 34 টাকা 10 পয়সা হয়ে গেছে অলরেডি। যখন আমার স্টপ লসটা 34 টাকা 10 পয়সা হয়ে গেছে, তখন যদি আমি নতুন করে আবার এই ক্যান্ডেলের ক্লোজিংয়ে বুলিশ এনগালফিং পাওয়ার কারণে আবার যদি আমি 35 টাকাতে এন্ট্রি নেই, তাহলে কিন্তু সমস্যা নাই। কারণ দেখেন আগের বার যখন কিনছিলাম আমার স্টপ লস ছিল 31 টাকা 70 পয়সা, বাট এখন যখন কিনতেছি আমার স্টপ লস অলরেডি হয়ে গেছে 34 টাকা 10 পয়সা। তার মানে আগে আমি কিনছি কিন্তু কম দামে, বাট আমার রিস্ক ছিল 5%। এখন আমি কিনতেছি কিন্তু আরও 2 টাকা 1.5 টাকা বেশিতে, কিন্তু আমার রিস্ক কিন্তু সেই 5%-এর চেয়ে উল্টা এখন আরও কম, মানে মাত্র 1 টাকা রিস্ক। সো এই পজিশনিংটা যদি আপনি বুঝতে পারেন, শেয়ারের ভ্যালু কোনো ম্যাটার করে না যে শেয়ারের দাম এখন কততে আছে, কোন লেভেলে আছে, কিভাবে আপনি কিনবেন না কিনবেন। সো বর্তমানে এই শেয়ারটা দেখানোর উদ্দেশ্য, আপনি কিনছেন না কিনছেন সেটা আপনার ব্যাপার। আমি কিনছি, আমি লাস্ট ভিডিওতে দেখাইছি, আমি যে কিনছি সেটার স্ক্রিনশটও দেখাইছি, কততে কিনছি সেটাও আমি আপনাদেরকে ধারণা দিছি। যদি নিচে আসে তাহলে কিনতে পারবেন, এটা স্টপ লস ধরে, না নিচে আসলে পারবেন না। নিচে এসেছিল, বাই রেঞ্জে সুযোগ দিয়েছিল, মাত্র 2 টাকা স্টপ লসে কেনার অপরচুনিটি ছিল। কেউ যদি কিনে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না কিনে থাকেন নো ইস্যু, আপনি কিনলে আমার কোনো লাভ নাই, আপনি বিক্রি করলেও আমার কোনো ক্ষতি নাই, আমি আমার প্ল্যানেই থাকবো। এবার এইটা দেখানোর উদ্দেশ্য আর এইটা দেখানোর উদ্দেশ্যের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এইটাকে পরবর্তীতে হোল্ডিং আপনি কিভাবে বাড়াবেন সেটা ক্লিয়ার করলাম, আর এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কিভাবে
কেন, কোন লজিকে এই পুরো অংশ আমি হা করে তাকিয়ে থাকলাম অথচ কিনলাম না, অথচ এত উপরে আসার পরে নিচের সুইং তৈরি করার পরে এখন আবার কিনলাম, আবার নতুন করে যখন উপরে উঠতেছে এই পজিশনে হোল্ডিংও বাড়ানোর চিন্তা করছি না সেটা নিয়ে ডিসকাস করলাম না, বাট হোল্ডিংও বাড়ানোর চিন্তা করতেছি। লজিক হচ্ছে রিস্ক আগের চেয়ে কম, যদিও বা প্রাইস আগের চেয়ে বেশি। যদি এই কনসেপ্টটা শুধু আপনি একবার রিয়ালাইজ করতে পারেন, বুঝতে পারেন, এবং যদি স্টপ লস হইলে মানে অকট্টভাবে কোনো চিন্তা না করে রোবটের মতো স্টপ লস আপনি হিট করলেই সেল দিবেন, ট্রিগার করতে পারেন সেল বাটনে, তাহলে এই ওয়ে আপনার জন্য 100% ডেফিনেটলি কাজ করবে। সো দেখেন একই সাথে আপনার কতগুলো জিনিস যাচ্ছে। সিলভা ফার্মা 50% ফলো আপ হয়ে গেছে, 50% প্রফিট মেক ডান। ইভেন এটাকে কিভাবে আপনি ডাবল করতে পারেন এবং পরবর্তী করণীয় কি সেই আপডেটটাও আপনি পেয়ে গেলেন। তৃতীয়ত, ইভেন আমি কিন্তু আগে বলতেছি যারা নর্মাল বিনিয়োগকারী, যারা টেকনিক্যাল চার্ট ভালো বুঝি না, তারা এই লেভেলে চাইলে সেল করে দিতে পারেন। 50% প্রফিটের পরে আমি আপনাকে জোর করে আসলে পেইন দিব ওইটা আমি দিতে চাচ্ছি না, কারণ আমি জানি সবাই এই জিনিস দেখলেও সবাই এই জিনিস মেনটেন করতে পারবেন না। আমি আমার মতো করে করি, সেটা আমার মধ্যেই থাকুক, বাট আমি আপনাকে জাস্ট অপশনটা, ওয়েটা কি সেটা বুঝিয়ে বললাম, আর এটা লাইভটা দেখালাম। এবার আসেন আরও একটু হিস্ট্রিক্যাল যাই এবং আরও ডিটেইলে বুঝাই যে কিভাবে, কেন আপনি ট্র্যাপ থেকে বাঁচবেন, কিভাবে আপনি ট্র্যাপ থেকে বেঁচে প্রপারলি পজিশনিং করবেন। খেয়াল করেন, মে মাসে একটা ট্রেড সিলেক্ট করেছিলাম, সেটা হচ্ছে সোনালী আঁশ। আমার স্পষ্ট মনে আছে 158 টাকায় স্টপ লস ধরে 160 টাকার ঘরে, 60, 61, 62 কে কোন রেটে কিনছে ওই লেভেলটাতে, এবং যখন কেনা হয়েছিল তখন স্পষ্টভাবে টার্গেট ছিল 185 টাকা +- 2 টাকা, 187, 88 হইতে পারে। এবং এই মেসেজটা ছিল যে এই শেয়ারটাতে যদি অতীতে কেউ আটকা থাকি 200, 300, 400 যেই রেটে কেনা থাকুক, আমি জানি না কার রেট কত, তাহলে আপনি চাইলে এই শেয়ারটাতে অ্যাভারেজ করতে পারেন। কিন্তু কন্ডিশন হচ্ছে অ্যাভারেজ করার সময় আপনাকে মাথায় রাখতে হবে অ্যাভারেজ করার পরে আপনার বাই রেট যাতে 220 টাকার আশেপাশে থাকে। যদি আপনি অ্যাভারেজ করলেও আপনার বাই রেট 220 টাকার রেঞ্জে না আসে, তাহলে অ্যাভারেজ করার দরকার নাই, শুধু নতুন কিনে নতুনভাবেই ট্রেড করতে পারেন। কারণ আপনি যদি অ্যাভারেজ করার পরেও দাম 300 টাকা 400 টাকা থাকে, তাহলে আপনি অ্যাভারেজ করেও খুব সহজেই ওই টার্গেট পর্যন্ত পৌঁছাবেন না। সো ওই টার্গেটটা বলা ছিল 220 টাকা। এনিওয়ে, লাস্ট আপডেটটা গুরুত্বপূর্ণ, ট্র্যাপ থেকে আপনি কিভাবে বাঁচবেন। খেয়াল করেন, 185 এর আশেপাশে গেলে এই 185টা হচ্ছে একটা প্রফেশনাল সাপ্লাই জোন। আমি যদি একটু জুম করে দেখাই, আপনার বোঝা উচিত, আপনি যদি বিনিয়োগের ভিডিও দীর্ঘদিন ধরে ফলো করে থাকেন, তাহলে আপনার বোঝা উচিত যে কেন 185কে আমি সাপ্লাই জোন হিসেবে ডিক্লেয়ার করতেছি। এবং বলা হচ্ছে 185-এর আশেপাশে গেলে প্রথম সেলটা আসবে এবং সেখানে সুইং তৈরি করার জন্য কিছুদিন নিচের দিকে আসতে পারে। তার মানে এক্সপেকটেশন ছিল এই শেয়ারটা 185+ হবে এবং হওয়ার পরে এখান থেকে আর বাড়বে না, বেশ কিছুদিন সময় নেবে, নিচের দিকে এসে সুইং তৈরি করবে, পরেরটা পরে দেখা যাবে। প্ল্যানটা এরকম। এবার আসেন নতুন আপডেটের ক্ষেত্রে দেখা গেল এই শেয়ারটা 185 হিট করার পরে ঠিকই সেল আসলো, এরপরে আরেকটা ছোট্ট সুইং তৈরি হলো, যে সুইং 199 টাকার আশেপাশে পর্যন্ত উঠেছিল। সো এটাকে আমি ডিফাইন করতেছি যে এটা হচ্ছে মার্কেটের ট্র্যাপ। কারণ কি, এটা একটা প্রপার সাপ্লাই জোন, এই সাপ্লাই জোন ব্রেকআউট করছে, আলহামদুলিল্লাহ। সাপ্লাই জোন ব্রেকআউট করছে মানে এই শেয়ারটার আপ ট্রেন্ড এইখানে শেষ হয়ে গেল না, ভবিষ্যতে আবার বাড়বে। কথাটা বোঝার চেষ্টা করেন, সাপ্লাই জোন ব্রেকআউট করে ফেলছে, এটার মানে হচ্ছে এই শেয়ারটা আরও বাড়বে, কিন্তু নট নেসেসারিলি যে এখান থেকে একটানা বাড়বে। যে কথাটা আমি আপনাদেরকে এই সিলভা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যে এইখানে যদি বাড়ে, সাপ্লাই জোন পার করে যায়, তার মানে এই শেয়ারটা সাপ্লাই জোন পার করছে মানে এটাই তার টপ না, সে আবার আরও উপরে যাবে, কিন্তু এইখানে এন্ট্রি করা যাবে না। এখানে এন্ট্রি করলে আপনি ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী সুইং তৈরি হইতে দেন, সুইং লো খুঁজে বের করে সেই সুইং লোতে স্টপ লস ধরে স্টপ লসের কাছাকাছি এন্ট্রি করবেন। এবার যদি এই শেয়ারটাতে আসেন, তাহলে দেখেন এই ট্র্যাপটাতে আমরা এন্ট্রি করলাম না বা কেউই করবো না স্বাভাবিকভাবেই। এরপর নিচে আসতেছে, ফলো করতে থাকবো, ওয়াচ লিস্টে থাকবে। কবে মনে হলো, এখন এই পর্যায়ে এসে মনে হলো যে এই শেয়ারটার কারেকশন এখন শেষ। এবার এই স্টপ লসটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু স্টপ লসটা চেঞ্জ হয়ে চলে আসছে 179 টাকা 30 পয়সা, এবং ওই মুহূর্তে শেয়ারের প্রাইস 186 +-। আপনি যদি 186 টাকা 70 পয়সায় এন্ট্রি ধরেন, খেয়াল করেন গ্যাপ কতটুকু, 179 থেকে 186, তার মানে 7 টাকার একটা গ্যাপ। এখন প্রায় 180 টাকা দামের শেয়ারে 7 টাকার একটা গ্যাপ মানে কত পার্সেন্ট গ্যাপ হচ্ছে, ওই ঘুরে ফিরে কিন্তু 4%। তার মানে দেখেন এখন কিন্তু এই শেয়ারটা যদি কেউ 186 টাকার ঘরে বা 187 টাকায় কেনে, তার রিস্কটা কতটুকু, 179 টাকার নিচে চলে গেলে সে সেল করে দিবে। দ্যাট মিনস তার পুনরায় আবারও রিস্কটা সেই ঘুরে ফিরে 5%। এইটা হচ্ছে ট্রেডিংয়ে এন্ট্রি করার লজিক। আমি কিন্তু বলতেছি না কয় টাকায় কিনতেছেন, কেন কিনতেছেন, আমি বলতেছি কেনার সময় রিস্কটা 5%-এর আশেপাশে রেখে কিনতে হবে। রেজাল্ট কি, পরবর্তী রেজাল্ট হচ্ছে এই সেই ট্র্যাপ
এই সেই ডাউনফলের পরে এই ক্যান্ডেলে বুঝলাম যে এখন এন্ট্রি করার সময় চলে আসছে। এই হচ্ছে 179 টাকা 30 পয়সার সেই স্টপ লসটা, কই 179 টাকা 30 পয়সা, এবং রেজাল্ট আপনাদের চোখের সামনে। পরবর্তীতে এই শেয়ারটার মতো যা করা উচিত ছিল, যেভাবে প্ল্যান উচিত ছিল, সেইভাবে হচ্ছে। এইটাকেও আমি আপনাদের ফার্দার ফলো আপটা বুঝিয়ে দেই, যেটাকে পরবর্তীতে কিভাবে ডিল করতে হবে। এবার দেখেন, এখানে এই শেয়ারটা ওঠার পরে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হইতে পারে, কেউ বলবে কাপ অ্যান্ড হ্যান্ড। ধরেন যদি এইখান থেকে আপনি ড্র করেন, আপনি চিন্তা করবেন যে এইটা হচ্ছে কাপ, এইটা হচ্ছে হ্যান্ডেল। যদি এইখানে ব্রেকআউট হয় তাহলে কি হইতে পারে, এখানে ব্রেকআউট যদি হয় তাহলে রিটেস্ট করে এরকম একটা বড় মুভ আসতে পারে। হ্যাঁ, আমিও তাই মনে করি, আমি তো তাই ড্র করে রাখছি। 220 থেকে 30-এর যে জোনটা, এই জোনটা হচ্ছে সাপ্লাই জোন। 227 লেখা আছে, নট নেসেসারি 227, 225 হইতে পারে, 229 হইতে পারে এই জোনটা। এই জোনটাতে যদি যায়, এইটা আবার একটা সাপ্লাই জোন, যেমন এইটা ছিল তখনকার সাপ্লাই জোন। এই সাপ্লাই জোনে গেলে আবার দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে মার্কেট বুলিশ থাকলে এটা ব্রেকআউট করে ফেলবে। ব্রেকআউট করে ফেললে তার মানে হচ্ছে এই শেয়ারের টপ এটা না, আবার উঠবে। কিন্তু এইখানে আমরা এন্ট্রি করব না, আমরা ওয়েট করব এই সুইং লোটা কত দূর পর্যন্ত আসুক। এসে যখন ঘুরবে তখন এই জায়গায় এন্ট্রি করব এবং স্টপ লসটাকে সুন্দর করে এই সুইং লোর নিচে চলে গিয়ে 5% স্টপ লসে, বা 5%, 6%, 4% যত কমে পান কেনার চেষ্টা করব। রুল হচ্ছে এইটা। আরেকটা ঘটনা ঘটতে পারে, এই সাপ্লাই জোনে গিয়ে সেল হইতে পারে। সেল হইলে নিচের দিকে এসে এইটা তখন সাপোর্ট হিসেবে কাজ করবে। সাপোর্ট নিয়ে যদি রিভার্সাল করে, তখন একইভাবে 5% লস ডিফাইন করে, বা 5% কম বেশি ডিফাইন করে স্টপ লস ধরে এইখানে তখন পরের দিন, মানে একটা কনফার্মেশনের পরে সেকেন্ড দিন এন্ট্রি করার চেষ্টা করব। দ্যাট ইজ দ্য রুল। সো আমি দেখেন আপনাদের কি সিনারিও বুঝাইলাম। একটা ফুল 50% প্রফিট হয়ে যাওয়ার পরে ওই শেয়ারটাকে কিভাবে ডাবল করার চেষ্টা করব। পরবর্তীতে একটা শেয়ার অলরেডি 70% প্রফিট নেওয়ার পরে আরও 50% প্রফিট মিস করার পরে সেই শেয়ারটাতে পুনরায় কীভাবে 50% প্রফিটের আশা করে, মানে 50% না, এখানে কত পার্সেন্ট গুণই নাই, গুণে দেখতে হবে। 34 থেকে 50, 16 টাকা, 50%-এর কাছাকাছি। এগেইন যদি 50 টাকায় যায়, আমি জানি না যাবে কিনা, বাট এগেইন আবার দেখেন একটা শেয়ারের শক্তি আমাদের কোনো আইডিয়াই নাই। কারণ আইডিয়া নাই কেন, আমরা বুলিশ মার্কেট দেখে অভ্যস্ত না। বাট বুলিশ মার্কেট যারা দেখছে, যে আমলে দেখছে, সে আমলে টেকনিক্যাল চার্ট দিয়ে সে দেখে নাই। সে ওইটাকে দেখছে হচ্ছে আলাপ আলোচনা হাউকাওয়ের বেসিসে। মানুষ বলতেছে বাড়তেছে, 500 থেকে 5000 হয়ে গেছে, আসলেও হয়েছে। বাট 500 থেকে 5000টা কীভাবে হয়, চার্টে সেটা কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে সুইংগুলো তৈরি হয়, ওই আমলে ওই সময়গুলোতে এই জিনিসটাই ছিল না। এই জিনিসটা নিয়ে কেউ ডিপ লেভেলে রিসার্চ করে নাই, করার অপরচুনিটিও পায় নাই। আমি কাউকে ব্লেম করতেছি না। ইভেন এখন যেটা হচ্ছে, এটাকে এখন কিভাবে ইউটিলাইজ করতে হবে, গত 5 বছর 7 বছর ধরে যারা অ্যানালিস্ট হয়েছে, অ্যানালিস্টদের কথা বলতেছি না, অ্যানালিস্ট বলেন, মার্কেট রিসার্চার বলেন, বা নিবেদিত যারা আসলে এই সেক্টরের কাজ করে, তাদের কথাই বলেন, আমি যা দেখতেছি সবাই খালি হ্যাপি। সবাই খালি হ্যাপি বলতে মানুষ হ্যাপি না, মানে ব্যক্তি হিসেবে হ্যাপি এটা বলতেছি না, আমি বুঝাচ্ছি প্রফিট হচ্ছে, বাজার বুলিশ হচ্ছে, খুশি, ওকে ফাইন। বাট আপনাকে বুঝতে হবে 5 বছরের রক্তক্ষরণের পরে আপনি কেবল 1 বছর বুলিশ পাচ্ছেন। সেই বুলিশে যদি আপনি শুধু লসই রিকভার করেন, কিংবা সেই বুলিশে যদি খালি আপনি 10-20% প্রফিট নিয়েই সন্তুষ্ট থাকেন, আপনি কি মনে করতেছেন যে এখন যে মার্কেটটা পাচ্ছেন এই মার্কেটটা আজীবন থাকবে? ডেফিনেটলি নট। মার্কেট 6000 যাক, 7000 যাক, যে হাজারেই যাক, আবার তো লাল দিন আসবে। সো ওই লাল দিনে তো আপনি এই সমান রিটার্ন, এই অপশনগুলো পাবেন না। সো এখন 1 বছরে টাকা ডাবল করতে হবে, এটা তো রিয়েলিস্টিক না, শোনা যায় ঠিক আছে, বাট 1 বছরে টাকা তো শেয়ার মার্কেটে সবসময় ডাবল হয়ই না। গত 5 বছরে তো এই অপরচুনিটি খুব কম ছিল। এই বছর তো ধরে ধরে বিভিন্ন শেয়ার আপনাকে ডাবল করার অপরচুনিটি দিচ্ছে। তাহলে 5 বছর দেয় নাই, এখন দিচ্ছে, আর আপনি যুক্তি দিচ্ছেন যে 5 বছরের গড় রিটার্ন এত, এই বছর 20% পাইলেই তো হয়, এই বছর ডাবল করতে হবে কেন? আপনি এটা খেয়াল করতেছেন না যে এই ডাবলের অপরচুনিটি তো পরে আবার দিবে না। সো এই হচ্ছে পয়েন্ট, যে একটা শেয়ারের দাম কত, একটা শেয়ারের পজিশন কত, এটা আপনি যদি ট্রেন্ড না বুঝেন, আপনার যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে, আপনার যদি ডিপ রিসার্চ না থাকে, আপনি উইক ফিল করবেন, সবসময় ভয়ের মধ্যে থাকবেন। বাট আমার কথা হচ্ছে, আপনি ভয়টাকেই তো নিয়ন্ত্রণ করতেছেন স্টপ লস ডিফাইন করার মাধ্যমে। তবে আপনি যদি এরকম উপরে ওঠা শেয়ার স্টপ লস ছাড়া কিনেন, তাহলে আপনার গতি ওই যে সিপাল 300 টাকায় কিনে 30 টাকা আসার মতো হবে। ওটা তো আমি আপনাকে কখনোই রিকমেন্ড করি না, আমি ওই নিয়ে কখনো আলোচনাই করি না। আমরা কিন্তু অন্ধের মতো কোনো ট্রেড করি না। সো আপনি ডাবল রিডাবল ট্রিপল হয়ে যাওয়ার পরে আরও 50% কীভাবে টার্গেট করতে হয় সেটা দেখলেন। মার্কেটের ট্র্যাপ থেকে আগে থেকেই কিভাবে বাঁচতে হয়, কিভাবে আগে থেকেই বোঝা যায় যে এইটা আসলে সাপ্লাই জোন, এখানে গেলে আমাকে সেল করতে হবে। এখানে দেখেন, আপনি কিনে বসে থাকবেন দেখে ব্যাপারটা এরকম না যে আপনি কিনে 1 বছর খালি বসেই থাকবেন।
যখন একটা শেয়ার প্রপার সাপ্লাই জোনে যায় আপনি সেল করেন, সেল করে আবার একটা প্রপার ট্রেন্ডি স্টকের মধ্যে আপনি ঢুকেন, কিন্তু পরবর্তীতে আপনার এই যে ট্রেন্ডি শেয়ার যেটা আপনি সেল করছিলেন আবার যখন নতুন করে এন্ট্রি অপরচুনিটি দিবে আপনি তখন অপশন খুঁজবেন। নট নেসেসারি যে আপনি এটার প্রাইস কত দেখে আপনি ভয় পেয়ে ওই ট্রেন্ডটাকে এনজয় করা বাদ দিয়ে আপনি মনে মনে বলবেন, আত্মতৃপ্তিতে ভুগবেন যে বাজার বাড়তেছে বাড়ুক, স্টক বাড়তেছে বাড়ুক, আমি ভাই সেফ থাকি, আমি কম দামে কিনি, আমি 5 টাকা বাড়লেই খুশি, বাট আমার যাতে 2 টাকার নিচে না কমে। কিন্তু আপনি এটা খেয়াল করতেছেন না, এই বাড়তি অবস্থায়ও যদি কোনো শেয়ার আপনি ট্রেন্ডের সাথে কিনেন, যদি স্টপ লসটা ঠিক জায়গায় ডিফাইন করতে পারেন, তাহলে রিস্ক কিন্তু ওই বটমেরটাতেও 2 টাকা, এই টপেরটাতেও 2 টাকা। ওই বটমেরটা আপনাকে হতাশ করবে, আর এই টপেরটা বা এই ট্রেন্ডিটা আপনাকে ডেফিনেটলি যদি আপনি ম্যানেজ করতে পারেন অনেক ভালো অ্যামাউন্টে একটা প্রফিট দিবে। সো এইটা এটার এই ফলোআপ তো গেল, এইটার পরের আপডেট কত ওটা নিয়ে কথা বলা আমার আজকের ভিডিওর উদ্দেশ্য না, রাইট? আমার ভিডিওর উদ্দেশ্যর বাইরে আমি এলোমেলো কথা বলতে চাই না। সো আমার ভিডিওর উদ্দেশ্য ছিল কিভাবে আপনি ওভার কনফিডেন্স থেকে বাঁচবেন, কিভাবে আপনি স্টপ লস ডিফাইন করে স্টক কিনবেন, এবং কিভাবে আপনি পরবর্তীতে স্টপ লসটাকে ট্রেইল করে করে হোল্ডিং বাড়াবেন। শুধুমাত্র যে ট্রেইল করবেন তা না, প্রত্যেকটা সুইংলোতে হোল্ডিং বাড়ান। এমন হইতে পারে যে আপনি 5টা স্টক কিনছিলেন, সেখান থেকে একটা একটু বাড়ছে, একটা 20% বাড়ছে, একটা স্টপ লস হয়েছে, একটা অ্যাকুমুলেশন আটকে আছে, আর একটা ট্রেন্ড তৈরি করে ফেলছে। আপনার উচিত প্রত্যেকটা সুইংলো ধরে ধরে ওই ট্রেন্ডি স্টকের মধ্যে আপনার হোল্ডিংগুলো আস্তে আস্তে নিয়ে আসা। সমস্যা নাই, আপনি একটা শেয়ারেও যদি থাকেন তাতেও সমস্যা নাই, কিন্তু আপনাকে কিন্তু ওয়ান শটে ফুল ইনভেস্টমেন্ট কোনো শেয়ারে করা যাবে না। ইনভেস্টমেন্ট করার ওয়েটা হইতে হবে এরকম যে আপনি এইখানে কিনছিলেন, এরপর এইখানে কিনছিলেন, এরপর এইখানে কিনছিলেন। সো যখনই ফল করা শুরু করবে, আপনি প্রথম সুইংলো ব্রেক করলে যদি সেলও করেন তাও আপনার প্রফিট থাকবে। প্রফিট বাড়ছিল একটু, ওই প্রফিটের থেকে প্রফিটের পরিমাণ কমবে, লস হবে না। সো আমি আশা করছি লাভে থাকা শেয়ার কখন, কিভাবে, কি যুক্তিতে, কি সতর্কতা মেনটেন করে আরও কিনবেন এবং প্রফিটটাকে কিভাবে বুলিশ মার্কেটে ডাবল রিডাবল করবেন সেই জিনিসটা আপনি বুঝতে পারছেন। এই ভিডিওর লজিক কিন্তু এটা না কোনো একটা শেয়ার ডাবল হবে, কোনো একটা শেয়ার কিনেন, এই শেয়ারটাতে ভালো নিউজ আছে বা এটাতে গ্যামলার আছে, এইটা ডাবল হবে। শেয়ার মার্কেটে যে কোনো শেয়ার ডাবল হইতে পারে যদি সেই শেয়ারটাতে ট্রেন্ড থাকে, যদি সেই শেয়ারটাতে ডিমান্ড থাকে, এবং সেই ডাবলটা আপনি তখন এনজয় করতে পারবেন যখন আপনি রিস্ক ম্যানেজ করে নিজের ট্রেডিং সাইকোলজিটা ঠিক করতে পারবেন। সব কিছু চার্টের উপর নির্ভর করে না, সব কিছু ইপিএস ফান্ডামেন্টাল ডেটার উপর নির্ভর করে না। ট্রেডিংয়ের 80% বিষয়বস্তুই নির্ভর করে আপনার ব্যক্তিগত সাইকোলজির উপর। সো আমি চেষ্টা করছি আপনাকে সেই ব্যক্তিগত সাইকোলজিতে প্রত্যেকটা ডিসিশন কি দেখে, কি বুঝে, কি বিবেচনায় লাইভ মার্কেটে নিতে হয় সেটা রিয়েল টাইম উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে বলার জন্য। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে কী নিয়ে জানতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমি এখন এই স্টেজে এসে এত বছর ভিডিও তৈরি করার পর এখন আসলে প্রত্যেক দিনই ইন্ডেক্স, অমুক স্টকের সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, এগুলো নিয়ে কথা বলার কোনো এনার্জি আমার নাই। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে রেডি করতে, আমি চেষ্টা করতেছি আপনাদের মধ্য থেকে অনেক মানুষ বেরিয়ে আসবে যারা আমার থেকে আরও ভালো আউটপুট দিতে পারবে, আমার থেকে আরও ভালো করে মার্কেটকে বুঝবে, ব্যক্তি হিসেবে তারা আসলে প্রফেশনাল ট্রেডারে পরিণত হবে। সো দেখা যাক, আপনাদের কমেন্টই বলে দিবে আপনারা কী চান। সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।